ভারত পাকিস্তানের স্বাধীন পদক্ষেপ, যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের নাম নেই, জয়শঙ্কর। প্রথমে থাকছে, যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারত পাকিস্তানের স্বাধীন সিদ্ধান্ত, জয়শঙ্কর স্পষ্ট করলেন। আরও জানিয়ে দেব, রেল স্টেশনে ভয়ঙ্কর ছুরি হামলা, 17 জন আহত, নারীর হাতেই গ্রেপ্তার। ইউরোপীয় পণ্যে ট্রাম্পের দানবীয় শুল্কের হুমকি, 50% পর্যন্ত ট্যাক্স বাড়ানোর ঘোষণা। সর্বশেষ থাকছে, কালো ধোঁয়া ও ধুলায় ঢাকা পথ, ইসরায়েলি হামলার মাঝে ফিলিস্তিনিরা ফিরছে নিজ ঘরে। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ভারত পাকিস্তানের স্বাধীন সিদ্ধান্ত, জয়শঙ্কর স্পষ্ট করলেন। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র নয়, দুই প্রতিবেশী নিজেরা করল সমঝোতা। কী কারণে মার্কিন যুক্তরাষ্ট্র দূরে থাকলেও ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ বা মধ্যস্থতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই মন্তব্য তিনি শুক্রবার নেদারল্যান্ডসের এক সংবাদ মাধ্যমকে প্রদান করা সাক্ষাৎকারে করেছেন। জয়শঙ্কর বলেন, যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারে দুই দেশের মধ্যে সম্পূর্ণ স্বাধীন এবং দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ডয়েচ ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন সিঁদুর এবং পরবর্তী ভারত পাকিস্তান সংঘর্ষের পর যখন যুদ্ধবিরতির বিষয়টি আলোচিত হয়েছে, তখন জয়শঙ্কর স্পষ্ট করে জানান, এই যুদ্ধবিরতি চুক্তি কোনো বহিরাগত প্রভাব থেকে মুক্ত। তিনি জানান, 10 মে পাকিস্তান ভারতের সঙ্গে সরাসরি একটি হটলাইন কল করেছে, যা থেকে এই যুদ্ধবিরতি চুক্তির প্রথম ভিত্তি গড়ে ওঠে। যদি এই সংঘর্ষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এর অংশ হলেও তারা কখনোই দুই দেশের মধ্যে কোনো মধ্যস্থতার ভূমিকা পালন করেনি। জয়শঙ্কর আরও জানান, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যথাক্রমে তাকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে তাদের উদ্বেগ জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, এই ফোন কলগুলো শুধুমাত্র উদ্বেগ প্রকাশের জন্য ছিল। যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ায় মার্কিন কোনো প্রভাব বা অংশগ্রহণ ছিল না। এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং যুদ্ধবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অন্য কোনো দেশের প্রভাব ছাড়াই। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আন্তর্জাতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে কৌশল ও কৌতূহল ও নানা রকম ধারণা থাকলেও ভারতের স্পষ্ট ব্যাখ্যা পরিস্থিতিকে আরও পরিষ্কার করে তুলেছে। জয়শঙ্করের এই বক্তব্য বিশ্ব দলের কাছে পাঠানো একটি সংকেতও বটে, যেখানে বোঝানো হয়েছে দক্ষিণ এশিয়ার এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়টি তাদের নিজেদের হাতে এবং বাইরে কোনো দেশের হস্তক্ষেপ ছাড়া পরিচালিত হয়েছে। রেল স্টেশনে ভয়ঙ্কর ছুরি হামলা, 17 জন আহত, নারীর হাতেই গ্রেপ্তার। জার্মানির অন্যতম ব্যস্ত রেল স্টেশনে হঠাৎ ছুরি হামলা, কেন এমন ঘটনা ঘটল প্রশ্ন জাগাচ্ছে সবাই। জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের প্রধান রেল স্টেশনে এক ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে কমপক্ষে 17 জন ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং এক নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই হামলার ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যায় হামবুর্গের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন কেন্দ্রে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটে যায় এবং জরুরি সেবা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে যায়। হামবুর্গের জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত 4 জনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক। তাদের অবস্থা নিয়ে চিকিৎসকরা গভীরভাবে সতর্ক এবং তারা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বাকি আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হামবুর্গে পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ সংবাদ মাধ্যমকে জানান, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত 39 বছর বয়সী ওই জার্মান নারীকে পুলিশ দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, নারীকে ঘটনাস্থলে আটক করা হয়েছে। পুলিশ যখন তার সঙ্গে যোগাযোগ করেছিল তখন তিনি কোনো প্রতিরোধ বা বাধা প্রদর্শন করেননি এবং স্বেচ্ছায় গ্রেপ্তার হন। জার্মানির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ARD এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।
তবে তার পেছনের মোটিভ ও হামলার কারণ সম্পর্কে তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে এবং সম্ভাব্য কোনো সন্ত্রাসী বা ব্যক্তিগত উগ্রতার কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় হামবুর্গ শহর জুড়ে মানুষের গভীরভাবে উদ্বিগ্ন ও আতঙ্কিত। স্থানীয় প্রশাসন, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্রিয়ভাবে কাজ করছেন। এছাড়াও জনগণকে শান্ত থাকার জন্য এবং নিরাপত্তার নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পরবর্তী সময়ে পুলিশের তরফ থেকে বিস্তারিত তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এই হামলার পেছনের প্রকৃত কারণ ও হামলাকারীর পরিচয় স্পষ্ট করবে। ইউরোপীয় পণ্যে ট্রাম্পের দানবীয় শুল্কের হুমকি, 50% পর্যন্ত ট্যাক্স বাড়ানোর ঘোষণা। ট্রাম্পের 50% শুল্ক হুমকি, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মার্কিন বাণিজ্যের নতুন উত্তেজনা। আপনার কি মনে হয় এতে বিশ্ব বাণিজ্যে কি পরিবর্তন আসবে? যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সকল পণ্যে 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, যদি অ্যাপল কোম্পানি যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন না করে তাহলে তাদের পণ্যে 25% শুল্ক দিতে হবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন ট্রাম্প। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবরটি প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইইউ এর সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে হতাশ এবং অগ্রগতি না হওয়া যায় ক্ষুব্ধ। ইইউ চায় দুই পক্ষ পারস্পরিক শুল্ক শূন্যে নামিয়ে আনুক, কিন্তু ট্রাম্প বেশিরভাগ আমদানিতে অন্তত 10% শুল্ক বজায় রাখতে আগ্রহী। ইইউ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ মিত্র হলেও ট্রাম্প ইইউ এর সঙ্গে বাণিজ্য নিয়ে চীন থেকে আলাদা আচরণ করছেন। তিনি চীনের ওপর শুল্ক কমিয়ে 30% রেখেছেন, যা ইইউ এর চেয়ে কম। অর্থনীতিবিদ মার্সেল ফ্র্যাটশার ট্রাম্পের এই শুল্ক হুমকিকে যুক্তিবিরোধী আখ্যা দিয়েছেন। তার মতে ইইউ এর ওপর চীনের চেয়ে বেশি শুল্ক আরোপ করা বাণিজ্য নীতিতে অসামঞ্জস্য সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইইউ, চীন ও অন্যান্য দেশসমূহ একযোগে ট্রাম্পের বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নিতে পারে। যদি ট্রাম্পের এই শুল্ক হুমকি বাস্তবায়িত হয় তাহলে মার্কিন ও ইইউ এর মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও টানাপোড়েনের মুখে পড়তে পারে। এছাড়া গ্লোবাল মার্কেট পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ ক্রেতাদের উপর প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে চীনের সঙ্গে বাণিজ্য হামলা চালিয়ে যাচ্ছে, তবে হঠাৎ করে ইইউ এর ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সংকটের ইঙ্গিত দেয়। সূত্র জানিয়েছে, আগামী মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত পণ্যের ওপর 50% শুল্ক কার্যকর হতে পারে, যা দুই মহাদেশের অর্থনৈতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে। কালো ধোঁয়া ও ধুলায় ঢাকা পথ, ইসরায়েলি হামলার মাঝে ফিলিস্তিনিরা ফিরছে নিজ ঘরে। ধ্বংসস্তূপে ফেরার পথ খুঁজছে ফিলিস্তিনিরা, আর পশ্চিম তীরেও বাড়ছে শিশুদের লাশ। বিশ্ব কি আর কতদিন চুপ থাকবে? গাজার আকাশে ধোঁয়া, ধুলোর রাজত্ব, ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নেমে এসেছে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের বিভীষিকা। উত্তরের আবাসিক এলাকাগুলো যেন আর বাসযোগ্য নেই। ইসরায়েলি বোমা হামলায় একের পর এক বাড়িঘর ধ্বংসে পড়েছে। বিস্ফোরণের পর আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া ও ধুলোর পুরো চাদর। গাজার এই মানবিক বিপর্যয়ে 19 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 53,822 জন ফিলিস্তিনি। এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা 24 মের এক প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর চিত্র। একটি ছবিতে দেখা যায়, গাজার ধ্বংসপ্রাপ্ত রাস্তায় ধোঁয়ার মধ্য দিয়ে পথ খুঁজে ফিরছেন এক ফিলিস্তিনি নারী। এটি যেন পুরো যুদ্ধবিধ্বস্ত এলাকার এক প্রতীকী চিত্র হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের ভয়াবহতা ও মানুষের অসহায়ত্ব সবই ফুটে উঠেছে তাতে। পশ্চিম তীরে থেমে নেই নিপীড়ন, শিশুদের প্রাণ হারাচ্ছে সবচেয়ে বেশি। গাজা সীমান্তে ছাড়িয়ে ইসরায়েলি আগ্রাসনের ছায়া এখন পশ্চিম তীরেও। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে নিহত হয়েছেন অন্তত 938 জন ফিলিস্তিনি। এর মধ্যে শুধু শিশুই রয়েছে 198 জন। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছে আরও 132 জন, যাদের মধ্যে 25 জনের বেশি শিশু। এই পরিসংখ্যান শুধু সংখ্যাই নয়, প্রতিটি হলো একটি নিষ্পাপ জীবনের করুণ পরিণতি। ইসরায়েলি সেনা এবং ইহুদিদের বসতকারীদের হাতে প্রাণ গেছে অধিকাংশের। এটি এখন আর কেবল একটি সামরিক সংঘাত নয়, এটি একটি মানবিক সংকট। শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়। সমালোচনার পরও নির্লিপ্ত ইসরায়েল, প্রশ্নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার এই আগ্রাসনের বিরুদ্ধে সরব হয়েছে। তারা বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও মানবতা লঙ্ঘন করছে, তবু ইসরায়েলি নীতিতে কোনো পরিবর্তনের আভাস নেই।
জাতিসংঘ সহ বহু আন্তর্জাতিক সংস্থা ফিলিস্তিনের চলমান এই হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানালেও বাস্তবে কার্যকর কোনো চাপ বা পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে গাজা ও পশ্চিম তীরের সাধারণ মানুষের জীবন প্রতিদিন আরও অসহায়, অনিশ্চিত ও বিপর্যস্ত হয়ে উঠছে। শেষ কথা, এই সংঘাতের শেষ কোথায়? ইসরায়েল হামাস সংঘাত এখন আর কেবল দুটি পক্ষের মধ্যকার লড়াই নয়, এটি বিশ্ব মানবতার একটি পরীক্ষায় পরিণত হয়েছে। শিশুদের কান্না, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, বাস্তুচ্যুত মানুষ, সবাই এক জ্বলন্ত প্রশ্ন রাখছে আন্তর্জাতিক সমাজের কাছে, এই রক্তপাত আর কতদিন চলবে? শান্তির পথ কি নেই? উপরিউক্ত বিষয়গুলোতে আপনার মতামত কি সেটি জানাবেন আমাদের নিচের কমেন্টে। ধন্যবাদ।